সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারিতেই বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও সংহতি জানান জাতিসংঘ মহাসচিব। সোমবার স্থানীয় সময় দুপুরে জাতীয় সদর দফতরে গুতেরেজের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে বলে গুতেরেজকে জানান তিনি। এ সময় জাতিসংঘ মহাসচিব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়েও দুই নেতার আলোচনা হয়। এর আগে সকালে নিউ ইয়র্কের রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সদস্যদের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অর্থ বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দাদাগিরি নয়, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দলটি আন্তরিক বলে জানিয়েছে মহাসচিব মির্জা ফখরুল। তিনি মনে করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। নিউ ইয়র্কের সময় সংবাদকে দেয়া বিএনপি মহাসচিবের সাক্ষাৎকারের আরেকটি অংশ নিয়ে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকা নয়াদিল্লির টানাপোড়েনের কারণ হিসেবে প্রতিবেশী দুই দেশের রাজনীতিকরাও দায়ী করছেন একে অন্যকে। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশের মনোভাব নিয়েও আলোচনা বেশ সরব। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা। এগুলোই তো ক্ষতি করেছে, ভারতেরও ক্ষতি হয়েছে, আপনার আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে। এগুলো করেই তো তারা ক্ষতিটা নিজেদের করেছে। আমি সে কথাই বলি যে অন্য কাউকে কিছু করতে হয়নি, তারা নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে। মানে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ওই কনস্পিরেসিতে যাবেন, ষড়যন্ত্রের মনে ডুবে, তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তাই হয়েছে। বিএনপি মহাসচিব মনে করেন, সম্পর্কের এই টানাপোড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে। এটা ডিপেন্ড করবে ভারতের উপরে। ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে সে বন্ধুত্বপূর্ণ শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান করে যে আসতে চাইবে, তখনই সেটা হবে। মির্জা ফখরুল বলেন, ভারত সহ সবার সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, এজন্য আন্তরিকতারও কোনো কমতি নেই। সকল দেশের সঙ্গেই আপনার বন্ধুত্ব করতে চাই। যদি আপনি লক্ষ্য করেছেন যে আমরা সেটাই করছি। আমরা আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা বিশেষ করে বড় দেশগুলোর সঙ্গে আমরা তো কথাবার্তা বলছি, যাচ্ছি আসছি। আর ভারতের ব্যাপারটা হচ্ছে, ভারত সঙ্গেও তো আমাদের একটা যোগাযোগটা ছিল, কিন্তু ভারতের উপর নির্ভর করবে যে তারা কতদূর বিএনপির সঙ্গে আপনার জায়গাতে আসবে। দেশের স্বার্থ বিকিয়ে কারো সঙ্গে কোনো সম্পর্ক চায় না বিএনপি, জানান বর্ষিয়ান এই রাজনীতিক। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপি যে আন্তরিক, এটি পরিষ্কার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন ভারত কতটুকু ইতিবাচকভাবে সাড়া দেয় এবং এগিয়ে আসে, সেদিকেই নজর থাকবে সবার। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। আর ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় নির্বাচনের তফসিলের পর কয়েক ধাপে 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। পরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী বছরের নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আমাদের খুব ভালো একটা বৈঠক হয়েছে। ডক্টর ইউনূস আগামী বছর ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তা যুক্তরাজ্য স্বাগত জানায়। স্বচ্ছ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন
নির্বাচনে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য। The UK is supporting the Election Commission. এদিকে দুপুরে নির্বাচন কমিশন সচিবের সাথে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে স্থির সচিব জানান, নির্বাচন আসছে ইউর পর্যবেক্ষক দল। ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। 150 মতন আসবেন। শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে। সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত। বলেন, পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রে থাকতে পারবেন কিনা, ভোট গণনার সময় থাকবেন সেটি জানতে চেয়েছেন প্রতিনিধি দল। ভোট কাউন্টিং এর সময় থাকতে পারবেন কিনা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে মতানৈক্য দূর করতে এবং রাজনৈতিক সংকট সমাধানে একসঙ্গে কাজ করবে বামপন্থী দলগুলো। জুলাই সনদ বাস্তবায়ন সহ রাজনৈতিক সংকট উত্তরণে গণতন্ত্র মঞ্চ ও 5 দলের বৈঠক শেষে কথা বলেন দলগুলোর নেতারা। জুলাই সনদ বাস্তবায়নে মতানৈক্য দূরীকরণে এবং নির্বাচন সহ বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে গণতন্ত্র মঞ্চ ও 5 দলের অনানুষ্ঠানিক বৈঠক। রোববার রাতে গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলোর সঙ্গে বাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, জাসদ, সিপিবি ও জাতীয় গণফ্রন্টের বৈঠক হয়। নেতারা বলেন, ঐক্যমত কমিশনের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মতৈক্য না হওয়ায় দলগুলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতা তৈরির চেষ্টা করছেন। গণভোট, গণপরিষদ, সংবিধান সভা, সুপ্রিম কোর্টের সংসদের মধ্যে বাস্তবায়ন এবং 106 অনুচ্ছেদ অনুযায়ী আদালতের অ্যাডভাইস নেওয়া, এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আমরা যারা সত্যিকার অর্থে দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই, যারা 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে চাই। এই আলোচনা আরও চলবে, আলোচনা সবসময়ের জন্য দরজা খোলা, এই জন্য আমরা আরও অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করব আশা করি। বৈঠকে চলমান রাজনৈতিক সংকট ও সমাধান নিয়ে আলোচনা হয়। গুরুত্ব পায় বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখাও। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মতপার্থক্য রয়েছে, মতদ্বৈততা রয়েছে। এই মতপার্থক্য, মতদ্বৈততা আগামী ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রে কোনো আশঙ্কা, কোনো ঝুঁকি তৈরি করবে কিনা। জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা, অর্থাৎ জুলাই সনদ ভবিষ্যৎ জনপ্রতিনিধিরা মানতে বাধ্য থাকবেন, এটা বাস্তবায়ন করবেন। এবং বাস্তবায়ন কী পদ্ধতিতে হবে, এই দুটো প্রশ্ন নিয়ে আসলে আমাদের আলোচনা চলছে। এ নিয়ে যে মতগুলো তৈরি হয়েছে, সেখানে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি যে রাজনৈতিক সংকটটা যে কোনো মূল্যে যাতে কোনোভাবে না বাড়ে। ভবিষ্যতের রাজনৈতিক ব্যবস্থায় দলগুলোর ভূমিকা নিয়েও আলোচনা হয় বৈঠকে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। অবরোধ কর্মসূচি শিথিল হলেও এখনও থমথমে খাগড়াছড়ি। বহাল আছে 144 ধারা। মোড়ে মোড়ে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পাহাড়ে বিক্ষোভ সহিংসতায় প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের ইন্ধন রয়েছে। সোমবার জম্মু ছাত্র জনতা অবরোধ শিথিল করলেও 144 ধারা জারি রেখেছে প্রশাসন। বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, কি হবে জানি না। শান্ত সংশ্লিষ্ট পরিবেশই চাই, কেন আমরা এখানে কর্মজীবী চাকরি করি। রাস্তার মোড়ে মোড়ে সেনা, পুলিশ ও বিজিবির অবস্থান। দোকানপাট, যানবাহন বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। পরিস্থিতির কারণে খুব সমস্যার মধ্যে আছি। ব্যবসা বাণিজ্য নাই, গাড়ি ঘোড়া না চলে মানুষ কেন চলবে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বনির্ভর বাজারে সংবাদ সম্মেলন করে বিজিবি। খাগড়াছড়ি সেক্টর কমান্ডার জানান, নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে, জোরদার করা হয়েছে টহল কার্যক্রম। পার্বত্য এলাকায় যাতে আমরা সকলে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারি, সেটা নিশ্চিত করা, এবং সেই লক্ষ্যে আমরা বিজিবি সর্বোচ্চ শক্তি নিয়োগ করব এবং আমরা সিভিল প্রশাসন সহ সেনাবাহিনীর পাশে আমরা আছি এবং আমরা সার্বক্ষণিক দিনে এবং রাতে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। রাজধানী রমনায় ডিএমপির 5টি থানার নির্মাণ কাজের উদ্বোধন শেষে খাগড়াছড়ি ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে অস্থিরতার পেছনে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের ইন্ধন রয়েছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে, এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি যে উৎসবটা যেন উৎসব মুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে।
এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে। তবে পাহাড়ের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সবাইকে আমি বলবো সাহায্য সহযোগিতা করার জন্য। মাসুদুর রহমান, সময় সংবাদ। খাগড়াছড়ি ইউপিডিএফের অপরিপক্ক আন্দোলনের মাসুল গুনছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। আন্দোলনের তৃতীয় পক্ষ সুযোগ নিয়েছে বলেও জানান তিনি। রাঙামাটিতে মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। আমি আজকে এদেরকে বলেছিলাম, দেখুন আপনারা গত কয়েকদিনে যা যা করলেন, আমার মনে হয় না এটা ম্যাচিউরিটি হইতে হয়েছে। ম্যাচিউরিটির কমতি এখানেই আছে। আরে ভাই, একটা ইস্যু নিয়ে আমরা করব, এটাকে আমি যখন মাল্টিফেরিয়াস ইয়েতে নিয়ে যাব, বাইরের লোকজন ঢুকে পড়বে। এই সুযোগ দিচ্ছি কেন আমি? সুতরাং একটা ইস্যু নিয়ে থাকেন, অবজেক্টিভ ফুলফিল করেন। এদিকে খাগড়াছড়ির অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন রাজনীতিকরা। নেতারা বলছেন, পার্বত্য অঞ্চল নিয়ে আন্তর্জাতিক অনেক খেলোয়াড় সক্রিয়। বাংলাদেশ এখন ভূ রাজনৈতিক ও সমর কৌশলের অংশ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন ভেস্তে গেলে গভীরভাবে বিপন্ন হবে জাতীয় নিরাপত্তা। পাহাড়ে উত্তেজনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর পেছনে থাকতে পারে মাস্টার প্ল্যান। জাতীয় নির্বাচনের আগে পাহাড় অশান্ত হয়ে ওঠায় উদ্বেগ উৎকণ্ঠা উঠে আসছে রাজনীতিবিদদের কণ্ঠেও। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে আন্তর্জাতিকভাবে অনেক খেলোয়াড় সক্রিয়। নির্বাচন ভেস্তে গেলে গভীর খাদে পড়বে জাতীয় নিরাপত্তা। আমার খাগড়াছড়ি এখন জ্বলছে, পার্বত্য চট্টগ্রামে এখন সেখানে অবরোধ চলছে এবং গতকালকে 3 জন আমার সেখানে মানুষ সেখানে খুন হয়েছেন। বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, নির্বাচন কোনো কারণে যদি প্রলম্বিত হয়, কোনো কারণে যদি ভেস্তে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ তার ইতিহাসের গভীর একটা বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে। পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে ভারত ও আওয়ামী লীগ। আওয়ামী লীগ পাহাড়ে অশান্তি লাগানোর চক্রান্ত করছে। সেখানে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা করা হয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং আওয়ামী লীগ মিলে নির্বাচনকে বানচাল করার চক্রান্ত করছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে বলেন, পাহাড়ে অশান্তি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর পেছনে মাস্টার প্ল্যান থাকতে পারে। এগুলো আমি মনে করি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বিরোধী অশুভ পরিকল্পনা থেকে থাকে, আমাদের প্রত্যেককে সেটা ব্যর্থ করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, পাহাড়ে আবারও পুরনো খেলা শুরু হয়েছে। ভারতে বসে পতিত স্বৈরাচার দেশবিরোধী ষড়যন্ত্র করছে, যা মোকাবেলায় সজাগ থাকতে হবে সবাইকে। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরনো খেলা। পতিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা অফিস আদালত নিয়ে তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশে প্রতিদিন নির্বাচন পর্যন্ত প্রতিদিন তারা সহিংসতা চালাবে। অবিলম্বে খাগড়াছড়িতে সংঘাত বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান রাজনৈতিক নেতারা। জনগণের রায় হবে না। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পিএস তৌফিকা করিমের 114টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে শিকদার পরিবারের থাইল্যান্ডে 7টি কোম্পানিতে 100 কোটি টাকার বেশি সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে সংস্থাটি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পিএস ছিলেন তৌফিকা করিম। তার 114টি ব্যাংক হিসাবে 653 কোটি টাকা লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। সিআইডির আবেদনে এসব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে দুদকের আবেদনে শিকদার পরিবারের থাইল্যান্ডে 7টি কোম্পানিতে 100 কোটি টাকার বেশি সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। রন হক শিকদার এবং রিক হক শিকদার, তাদের 2 ভাইয়ের দেশের বাইরে থাইল্যান্ডে তাদের কোম্পানির যে 7টি প্রপার্টি ছিল, 7টি প্রপার্টি দুদকের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো জব্দের নির্দেশ দিয়েছেন।
একসময় দুদকের শুভেচ্ছা দূত ছিলেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন সেই সংস্থারই মামলার জালে তিনি। জুনে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের 256 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয় সাকিব সহ 15 জনের বিরুদ্ধে। এবার তার অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগও খতিয়ে দেখতে চায় দুদক। সেজন্য অনুসন্ধানে গঠন করা হয়েছে কমিটি। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো মামলা চলমান থাকে অথবা কোনো অভিযোগের অনুসন্ধান চলমান থাকে, পরবর্তীতে যদি আরও অভিযোগ আসে সেগুলো তার সাথে একেবারেই রুটিন মাফিক তার সাথে ইনক্লুড হয়। এছাড়া বিপিসির সিলিন্ডার গ্যাস বেসরকারি প্রতিষ্ঠানের সিলিন্ডারে ভরে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ পেয়েছে দুদক। গ্রাহকের কাছে যে গ্যাস 690 টাকায় পৌঁছানোর কথা, সেই গ্যাস কোম্পানিগুলো বিক্রি করছে 1400 থেকে 1600 টাকা পর্যন্ত। মে মাসে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে সত্যতা পায় সংস্থাটি। এবার অনিয়মের ঘটনায় বিপিসির সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন যুবদল নেতা সাদেক মিয়া। এ নিয়ে গত 12 দিনে এলাকায় দফায় দফায় সংঘর্ষে 3 জনের মৃত্যু হলো। এদিকে নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে কিছু এলাকাবাসী। পরিবারের সদস্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের আশপাশ। বালু উত্তোলন ও আধিপত্য নিয়ে নরসিংদী সদরের আলোকবালী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ মিয়া ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে গত 12 দিনে দফায় দফায় সংঘর্ষ হয়। সোমবার সকালে মুরাদনগর গ্রামে আবারও তারা সংঘর্ষে জড়ালে প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন সাদেক মিয়া। আমরা এই হত্যার বিচার চাই। যাদের হাতে পায়ে একটু গুলি আঘাত আছে এবং আঘাতটা একটু মারাত্মক, তাদেরকে আমরা ঢাকায় রেফার করেছি। এর আগে সংঘর্ষে 17 সেপ্টেম্বর বিএনপি কর্মী ইদন মিয়া ও 18 সেপ্টেম্বর ফেরদৌসী বেগম নামে 2 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। দুর্গম চর হয়, বিচ্ছিন্ন নদী পথে হওয়ার কারণে পুলিশ অনেক সময় দ্রুত এখানে কিন্তু যাইতে পারে না। এই কারণেই কিন্তু এটা নিয়ন্ত্রণটা সম্ভব হচ্ছে না। এটা অনেকদিন দীর্ঘদিনের বিরোধ। দুই গ্রুপের যে এটার সঙ্গে জড়িত থাকুক না কেন, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে নারায়ণগঞ্জের 2500 বালিয়াপাড়া বাজারে চাঁদাবাজির অভিযোগে সোহেল আহমেদ নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। আহত হয়েছেন আরেকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে সদরের আউলিয়াপুর ইউনিয়নের শিখদারহাট গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় ওই গ্রামের জগদীশ রায়ের দ্বিতীয় স্ত্রী শাপলা রানী ও মেয়ে শর্মিলা রানী নিজ বাড়িতেই থাকতেন। জগদীশ মাঝে মাঝে বাসায় আসতেন। ওই বাড়ির আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে এসে অর্ধগলিত লাশ দুটি উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। প্রতারণা করে আসছিল একটি চক্র। পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দিয়ে ফাঁদ পেতে হাতিয়ে নেওয়া হয় কোটি টাকা। এবার রাজধানীর মগবাজার থেকে সেই চক্রের এক নারী সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। প্রথমে পত্রিকায় চাকরির বিজ্ঞাপন, পরে ভাইভার জন্য ডাক। লোভনীয় বেতন আর বিলাসী সুবিধা দিয়ে নিয়োগ দেওয়া হয় অবসরপ্রাপ্ত ব্যাংক আর সরকারি কর্মকর্তাদের। এক পর্যায়ে সাজানো হয় ব্যবসায়িক পার্টনারশিপের মতো ভয়ঙ্কর নাটক। লোভে পড়ে সেই ফাঁদে পা দেন এসব কর্মকর্তা। বিনিময়ে খোয়াতে হয় জীবনের শেষ সম্বলটুকু। একটা চাকরির প্রলোভন দেখায় চাকরির উদ্দেশ্যে। তখন আমাকে বলে তার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ওখানে অ্যাকাউন্টসে কাজ করা লাগবে। সেই অ্যাকাউন্টেন্ট হিসাবে আমাকে 1 লক্ষ টাকা বেতন দেবে। তো এই নজরুল ইসলাম বললো যে আমি বেশিরভাগ টাকাই দিব, আমার কাছে টাকা আছে, আপনি 70 লাখ টাকা দেন। প্রতারক চক্র ধরতে রোববার দুপুরে অভিযানে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। ভুক্তভোগীর সাথে লেনদেনের সময় হাজির হয় পিবিআই কর্মকর্তারা। উদ্ধার হয় নগদ 70 লাখ টাকা সহ একটি টয়োটা নোয়া ব্র্যান্ডের গাড়ি। পুলিশ বলছে একই কায়দায় দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে যাচ্ছিল চক্রটি। চক্রগুলা টার্গেট করে ব্যাংকার, রিটায়ার্ড সরকারি কর্মকর্তা, এদেরকে যাদের হাতে পেনশনের টাকা আছে, রিটায়ার্ডের টাকা আছে, এই ধরনের লোকগুলোকে টার্গেট করে। একাধিক মামলার রেফারেন্স এবং এই একাধিক ঘটনা এবং মামলা যেগুলো আমাদের মাধ্যমে হচ্ছে, নতুন করে আবার মামলা হচ্ছে এবং যে সকল আলামতগুলো আমরা দেখাচ্ছি
সেই সকল বিষয়গুলো যদি আমরা কোর্টকে কনভিন্স করতে পারি, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে 210 কেজি গাঁজাসহ 4 মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব 2। দুপুরে রাজধানীর বসিলায় সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, রোববার গাজীপুরের গাছা থানার কলমেশ্বর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা ও 2টি মোবাইল, 3টি ডিজিটাল স্কেল উদ্ধার করা হয়। কলমেশ্বর বাজারের জৈনক শাহজাহান মিয়ার 4তলা বাড়ির নিচতলার ফ্ল্যাটের 2য় রুম থেকে এই বিপুল পরিমাণ গাঁজাটা উদ্ধার করা হয়। পলাতক আসামিকে আমরা গ্রেপ্তার করতে পারিনি, বাকি 4 জনকে আমরা গ্রেপ্তার করেছি। মাদক কারবার চক্রে জড়িত বাকিদের ধরতে তদন্ত করছে র্যাব। গ্রেপ্তারকৃত আসামি শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে নানা আনুষ্ঠানিকতা। পরিবার নিয়ে প্রতিমা দর্শন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। উলুধ্বনি, পঞ্চপ্রদীপ, আরতি আর ঢাকের বাদ্যে মুখরিত দুর্গাপূজার মহাসপ্তমীর পূজা মণ্ডপ। সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে পূজার প্রতিটি দিন, এমন আশার কথাই বলছেন সনাতন ধর্মাবলম্বীরা। উৎসব তো আমরা সবাই একসাথে পালন করি, এখানে ধর্ম কোনো বিভেদ নেই। সত্যিকারের যে ধর্মনিরপেক্ষতা যে ব্যাপারটা, সেটা যাতে আমাদের দেশে আসলেই বলবৎ থাকে। বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন র্যাব মহাপরিচালক। বলেন, গুজব ছড়িয়ে যেন কোনো মহল নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে বিষয়ে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সাইবার টিম তারাও সার্বক্ষণিকভাবে সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করতেছে, যাতে কোনোভাবে কোনো দুষ্কৃতিকারীরা কোনো রকম গুজব ছড়িয়ে যাতে এই উৎসবের যে আমেজ সেটা যাতে কোনোভাবে নষ্ট করতে না পারে। লক্ষ্মী, সরস্বতী, গণেশ আর কার্তিককে নিয়ে সপরিবারে বাবার বাড়িতে এসেছেন দেবী। দশমী অবধি থাকবেন ভক্তদের মাঝে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুর থেকে ব্যবসা সরিয়ে বাংলাদেশে আনতে চায় স্টারলিংক। এখান থেকে ইন্টারনেট সেবা দেয়া হবে ভুটান সহ পার্শ্ববর্তী দেশে। এ লক্ষ্যে গাজীপুরে হাইটেক পার্কে বিশ্বের সবচেয়ে বড় গ্রাউন্ড স্টেশন বসাচ্ছে প্রতিষ্ঠানটি। বিটিআরসিকে দেয়া চিঠিতে বাংলাদেশকে হাব করে অন্য দেশে ডেটা পরিবহনের অনুমোদন চেয়েছে তারা, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তবে স্টারলিংকের আবেদনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নিয়ন্ত্রক সংস্থা। শুভ খানের রিপোর্ট। চলতি বছরের মে মাসে দেশে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া শুরু করে স্টারলিংক। দ্রুত বাড়ছে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা। মানসম্মত গ্রাহক সেবা নিশ্চিত করতে কালিয়াকৈরের হাইটেক পার্কে এই 2টি এবং রাজশাহী ও যশোরে একটি করে মোট 4টি গ্রাউন্ড স্টেশন স্থাপন করেছে স্টারলিংক। প্রতিষ্ঠানটি এখন চায় বাংলাদেশের গেটওয়ে ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে ইন্টারনেট সেবা দিতে। সম্প্রতি বিটিআরসিকে চিঠি দিয়ে অনুমোদন চেয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে ভুটানের গ্রাহকদের সিঙ্গাপুরের গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক, যা ব্যয়বহুল আবার লেটেন্সি অনেক বেশি। চিঠিতে সামিট, ফাইবার অ্যাট হোম ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি থেকে আইপিএলসি এবং আনফিল্টার্ড আইপি ব্যান্ডউইথ কিনে বাংলাদেশের গেটওয়ে থেকে সিঙ্গাপুর ও ওমান পপে ডাটা পরিবহন করার অনুমতি চায় প্রতিষ্ঠানটি। বিদেশি গ্রাহকদের জন্য যে আন্তর্জাতিক লিঙ্কটি যাবে স্টারলিংক চায় সেখানে সরকার কোনো ফিল্টার বা ব্লক করবে না। তবে বাংলাদেশি ব্যবহারকারীদের ইন্টারনেট সেবা স্থানীয় আইআইজি হয়ে যাবে এবং আইন অনুযায়ী সব ধরনের নিরাপত্তা, ফিল্টারিং ও কন্টেন্ট ব্লকিং মানা হবে। আমাদের পাশে যে ল্যান্ডলক যে কান্ট্রিগুলো আছে, নেপাল, ভুটান, সেসব দেশের যারা স্টারলিংক গ্রাহক, তাদের ট্রাফিকটা এখন এটা পৌঁছচ্ছে সিঙ্গাপুর বা মঙ্গোলিয়া বা অন্য কোনো দেশ দিয়ে। এই ব্যবসাটা পাচ্ছে সিঙ্গাপুর বা মঙ্গোলিয়া। স্টারলিংক আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছে সে ট্রানজিট ব্যবসার ভেতরে ঢোকার। নেপাল, ভুটানের ইউজাররা ইন্টারনেটে কী ব্যবহার করে না করে, সেটা যদি বাংলাদেশ নজরদারি করতে চায় তাহলে এই ব্যবসা কখনো হবে না। বিটিআরসি বলছে, এনজিএসও গাইডলাইন পর্যালোচনা এবং দেশের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। অ্যাপ্লিকেশন পাঠিয়েছে ওরা, কিন্তু ওদের সাথে ওই টেকনিক্যাল অ্যারেঞ্জমেন্টটা এখনো ক্লিয়ার করে নাই। ওইটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা যদি দেখি যে না আমাদের দেশের বিদ্যমান আইন এবং গাইডলাইন অনুযায়ী দেওয়া সম্ভব, তাহলে দিব, নাহলে দিব না। সংশ্লিষ্টরা বলছেন, এক দেশের ট্রাফিক যখন অন্য কোনো দেশের মধ্য দিয়ে ভিন্ন কোনো দেশে যায়, তা সাধারণত মধ্যবর্তী দেশের ফিল্টারিংয়ের আওতায় থাকে না। বর্তমানে বাংলাদেশের সকল ইন্টারনেট ট্রাফিক সিঙ্গাপুর কিংবা ভারতের মধ্য দিয়ে যায়, যা ওই সকল দেশের ফিল্টারিংয়ের আওতার বাইরে রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
বছরের পর বছর জ্বালানি খাতে চলেছে লুটপাট। অন্তর্বর্তী সরকারের আমলেও দুর্নীতিমুক্ত হয়নি এই খাত। রাজধানীতে জ্বালানি খাত নিয়ে ক্যাব আয়োজিত রাজনৈতিক সংলাপে এমন কথা উঠে এসেছে দলগুলোর বক্তব্যে। ক্যাবের জ্বালানি উপদেষ্টা প্রশ্ন রাখেন, অন্তর্বর্তী সরকারও কেন এই খাতকে মুনাফা ও স্বার্থের সংঘাতের ঊর্ধ্বে রাখতে পারল না। সংলাপে বিগত দিনে জ্বালানি খাতে লুটপাটে জড়িতদের সম্পদ বাজেয়াপ্তর পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত জ্বালানি খাত এমন অভিযোগ দীর্ঘদিনের। বহু বছর ধরেই গোষ্ঠী স্বার্থে লুণ্ঠিত হয়েছে ভোক্তার অধিকার। অনিয়মের সেই দুষ্ট চক্র থেকে কতটা বেরোতে পারল এ খাত, সেই প্রশ্ন তাড়া করছে এখনো। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জ্বালানি রূপান্তর নীতি নিয়ে দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সংলাপে রাজনৈতিক দলের নেতারা বলেন, অনেক প্রত্যাশা থাকলেও জ্বালানি খাতের দুর্নীতি ঠেকাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে যে লুটপাট, এটা একটা হাঙ্গর কুমিরের লুটপাট। এইটার সাথে জড়িতদের বিচারের দাবি অনেক আগের। সেই বিচার কিন্তু এখন হচ্ছে না। আমি আজকেও সেই বিচার দাবি করি। আমাদের জ্বালানি উপদেষ্টা তিনি প্রায়ই একটা কথা বলেন, রাজনীতিবিদরা এবং আমলারা তারা কেউই চায় না দুর্নীতি বন্ধ হোক, কিন্তু এই সরকারের 14 মাসে তিনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন দুর্নীতি বন্ধ করার বিষয়ে? দরকার ছিল যে এনার্জি সেক্টরে আপনি কম্পিটিশনের ভিতরে ন্যায্যতা নিয়ে আসবেন, পলিসি কনসিস্টেন্সি করবেন। সেটা না করে ইভেন বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা কোম্পানিকে পলিসির ওভারওয়েলমিং অপরচুনিটি ফ্যাসিলিটি দিচ্ছে। সংলাপে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, অনিয়ম দুর্নীতি বন্ধ করে জনবান্ধব জ্বালানি নীতি বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়। সরকারে গেলে এসবের প্রতিফলন থাকবে এমন প্রতিশ্রুতিও দেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতে দেব না। আমরা কোনো সরকারি প্রজেক্টের টাকা নিজেরা হাত দিয়ে নাড়াচাড়া করব না। দায়িত্বের জায়গাতে আমার দলটি যদি আসে, বাংলাদেশের যে ভৌগোলিক এবং একই সাথে যে আবহাওয়াজনিত যে অ্যাডভান্টেজটা রয়েছে, সেটাতে আমাদের দেশের প্রত্যেকটি বাড়ি কিন্তু একটি ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্রে পরিণত হতে পারে। জ্বালানি রূপান্তরের জন্য রাজনৈতিক রূপান্তরের উপর জোর দেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। এই সরকার তো রাজনৈতিক দল থেকে আসেনি, এই সরকারের তো কারো স্বার্থ সংশ্লিষ্ট বা স্বার্থ সংঘাতে জড়িত হওয়ার কথা ছিল না, স্বার্থ সংঘাত মুক্ত হওয়ার কথা ছিল। তাহলে এই সরকারের অক্ষমতার জায়গা কোথায়? কেন সক্ষম হলো না? ভোক্তা স্বার্থ রক্ষায় জ্বালানি খাতে লুণ্ঠনমূলক ব্যয় রোধ, বিআরসিকে শক্তিশালী করা, প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনার উপর জোর দেয় ক্যাব। সবার আগে আপনাদের অগ্রাধিকার দিতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। স্বল্প সুদের ঋণ ও নীতি সহায়তার অভাবে বিশ্ববাজারে টেকসই পণ্য রফতানি করতে পারছে না বাংলাদেশ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে রফতানিতে বেড়ে যাবে শুল্ক। এমন অবস্থায় পণ্যের গুণগত মানোন্নয়ন ও বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারের সেমিনারে পরামর্শ দেন তারা। দেশের অর্থনীতিতে ক্ষুদ্র মাঝারি শিল্প 25 থেকে 30% অবদান রাখলেও এ খাত এখনও অবহেলিত। হস্ত পাট শিল্পে গুণগত মানের অনেক পণ্য তৈরি হলেও সঠিক ব্র্যান্ডিংয়ের অভাবে দেশ বিদেশে চাহিদা বাড়ছে না। ডিসিসিআই আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, দেশের মোট শিল্প প্রতিষ্ঠানের 90% ক্ষুদ্র মাঝারি শিল্প। রফতানিতে এ খাতের অবদান 25%। তবে সঠিক কর্মপরিবেশ, ঋণ ও নীতি সহায়তার অভাবে বিশ্ববাজারে টেকসই পণ্য রপ্তানি করা যাচ্ছে না। ইন্টারন্যাশনাল মার্কেটে যদি আমাদের প্রোডাক্টগুলি না নিয়ে যেতে পারি, আমরা কিন্তু সেভাবে পরিচিত পারছি না। মাইক্রো কটেজের কোনো ডাটাবেস নাই। দেয়ার ইজ নট, আপনি ডাটাবেস ছাড়া, ডাটা সায়েন্স ছাড়া কিন্তু আজকালকার যুগে আমরা কিছু করতে পারবো না। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে লাইট ইঞ্জিনিয়ারিং আসছে, ফুটওয়্যার সেক্টর আসছে, ফার্মাসিউটিক্যাল আসছে। আমাদের অনুরোধ, আপনারা শুধু সবচেয়ে অগ্রাধিকার 10টা বছর দেন। গার্মেন্টসকে তো 40 বছর দিয়েছেন, 10টা বছর এসএমই সেক্টরকে দেন। আলোচকরা বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ বেরিয়ে গেলে রফতানিতে বেড়ে যাবে শুল্ক। এমন অবস্থায় পণ্যের গুণগত মানোন্নয়নের পাশাপাশি বিভিন্ন দেশে পণ্য রফতানিতে বৈচিত্র্য আনতে হবে। আমার কাছে যেটা, আমার এই অ্যাঙ্গেলটা, আমি তো বাংলাদেশি, আপনার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটা জাপানির কাছে কোনো সাড়া নাও ফেলতে পারে। আবার আপনি যেটা জাপানির জন্য ব্র্যান্ডিং করবেন সেটা আমেরিকায় যে সেটা নাও কার্যকর হতে পারে। স্পেসিফিক হওয়াটাও জরুরি। মহিলা উদ্যোক্তা যারা আছেন আমাদের কাছে বলেন যে আমরা লোন চেয়ে লোন পাচ্ছি না। এর একটাই কারণ যে তাদেরকে বিশ্বাস করা যাচ্ছে না, মানে তারা যে ফেরত দেবে এটা। কারণ আমাদের দেশের কালচারটা হয়ে গেছে এরকম, আমাদের দেশে লোন নিয়ে লোন ফেরত না দেওয়ার কালচার
আমরা দেখেছি, গত 15 বছরে দেখেছি, তার আগেও দেখেছি, এখনো কেউ কেউ এরকম করছে। আন্তর্জাতিক বাজারে টেকসই পণ্য রফতানি করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও জোর দেন বক্তারা। সেটাই হবে ব্র্যান্ডিং এর প্রথম সূচনা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশনের ঐতিহাসিক এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত রেমিটেন্স যোদ্ধারা। দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়া ও প্রবাসীদেরকে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন তারা। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। প্রায় কোটিরও বেশি বাংলাদেশি ছড়িয়ে ছিটিয়ে আছেন বিশ্বের বিভিন্ন দেশে। রেমিটেন্স যোদ্ধা কিংবা উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমানো কেউই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি আজ পর্যন্ত। স্বৈরাচার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরে হতে পারে তফসিল ঘোষণা। এরই মধ্যে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ প্রত্যাশিত ভোটদানের সুযোগ থাকছে এবার। ইসির ওয়েবসাইটে প্রবাসীদের ভোটদান পদ্ধতির দুটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। ঐতিহাসিক এই সিদ্ধান্তে খুশির জোয়ার প্রবাসীদের মধ্যে। যাদের রেমিটেন্সে দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে তাদের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে বলে মনে করেন তারা। ভোট একটা নাগরিক অধিকার। এই নাগরিক অধিকার প্রয়োগের মাধ্যমে আমরা যদি বাংলাদেশে আমাদের যেরকম কাঙ্ক্ষিত পরিবর্তন চাই, সেই পরিবর্তন উপযোগী যে সরকার যদি গঠন করতে আমরা কোনো ভূমিকা রাখতে পারি, এটা অবশ্যই আমরা খুবই পজিটিভলি দেখব। আমি কখনো ভোট দিতে পারিনি, তো এই ক্ষেত্রে বর্তমান গভর্নমেন্ট আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি এই দিক দিয়ে যে আমাদেরকে ভোট দেওয়ার অধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন। প্রবাসী থেকে আসলে দেশে ভোট দিতে পারবো, এটা খুবই একটা আনন্দকর বিষয়। সুন্দরভাবে ভোট হয়নি, এটা আমরা একটা কাইন্ড অফ বঞ্চিত ছিলাম, কিন্তু এখন যখন জানলাম যে আমাদের এই সুযোগটা আসতেছে, আমরা আসলে এটাকে সাধুবাদ জানাই। প্রবাসে ভোটাধিকার প্রয়োগের এই সুযোগ দেশের রাজনৈতিক প্রক্রিয়া ও দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখার মাধ্যম বলে মনে করেন রাজনীতি সচেতন শিক্ষার্থীরা। এই সুযোগটা আমাদের জন্য খুবই দরকার ছিল। আমার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। বিদেশ থেকেও এইভাবে এই সুযোগটা আমরা নিতে পারতেছি, এটা খুবই আনন্দের একটা বিষয় সবার জন্য। নিবন্ধনের জন্য প্রবাসীকে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর লগ ইন করে অ্যাকাউন্ট তৈরি ও পরবর্তী ধাপে ভোটদানের সুযোগ মিলবে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। আগামী অক্টোবর থেকে জাপানে একসঙ্গে ৩,০০০-এরও বেশি খাদ্য ও পানীয় পণ্যের দাম বাড়তে যাচ্ছে। এই কারণে শঙ্কায় আছেন সাধারণ মানুষ থেকে শুরু করে দেশটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা। এদিকে কাঁচামাল আর শ্রম খরচ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বলে দাবি কোম্পানিগুলোর। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। জাপানের খাদ্যপণ্যের বাজারে এবার বাড়ছে অস্থিরতা। ৩,০০০-এর বেশি পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো। আগামী মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। প্রায় ৬ মাস পর এত বড় পরিসরে একসঙ্গে এত বেশি পরিমাণ পণ্যের দাম বাড়ানো হচ্ছে। ৫০০ মিলিলিটার কোকাকোলার দাম বাড়ছে ১৮৩ ইয়েন থেকে ২১৬ ইয়েনে। একইভাবে প্যাকেটজাত স্ন্যাক্স, পানীয়, নুডলস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় দৈনন্দিন কেনাকাটায় পরিবারগুলোর উপর বাড়তি চাপ তৈরি হবে বলে শঙ্কা করা হচ্ছে। ঘন্টা প্রতি মজুরি কিছুটা বাড়বে, সেই খবরে আমরা কিছুটা স্বস্তিতে থাকলেও সাথে সাথে সকল পণ্যের দাম বাড়বে বলে আমরা শুনেছি। চালের বাজার মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় চালের তৈরি পণ্য এর বাইরে নয়। জাপানি ঐতিহ্যবাহী খাবার মোচি ও সাকের দামও অক্টোবর থেকে বাড়ছে। বিশেষজ্ঞদের মতে কৃষি খাতে উৎপাদন খরচ বাড়তে থাকায় এই প্রবণতা দীর্ঘস্থায়ী হতে পারে। একই সঙ্গে অক্টোবর মাসে শেষ হয়ে যাচ্ছে বিদ্যুৎ ও গ্যাস বিলের সরকারি ভর্তুকি। গত ৩ মাসে এই সহায়তায় পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল। এবার সেই সুযোগও বন্ধ হয়ে যাওয়ায় মাসিক খরচ আরও বেড়ে যাবে। যদিও অক্টোবর থেকে ঘন্টা প্রতি ন্যূনতম মজুরি বাড়ছে ৬৩ ইয়েন। বেতন বাড়লেও তা মুদ্রাস্ফীতির চাপে কার্যত মানুষের হাতে বেতন পৌঁছানোর আগেই শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। আমার মনে হয় যদি দাম বৃদ্ধির হার মজুরি বৃদ্ধির হারের চেয়ে বেশি হয় তাহলে জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়বে।
আমরা যারা পরিবার নিয়ে থাকি তারা সবচেয়ে চাপে পড়বো দ্রব্যমূল্যের দাম বাড়লে। বাড়তি চাপের মুখে পড়তে যাচ্ছে বিদেশি শিক্ষার্থীরাও, বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীরা। তাদের অনেকেই পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করে টিউশন ফি ও জীবনযাত্রার খরচ সামাল দেন। অক্টোবর থেকে শুরু হতে যাওয়া নতুন দফার এই মূল্য বৃদ্ধি সাধারণ পরিবার থেকে শুরু করে বিদেশি শিক্ষার্থী সবার জীবনেই প্রভাব ফেলবে। অর্থনীতিবিদরা বলছেন, মজুরি বাড়লেও তা যদি দ্রব্যমূল্যের সাথে পাল্লা দিতে না পারে তাহলে চাপ কমবে না, বরং আরো বাড়বে। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। ইটালির রোমে প্রজাতিক খাদ্য উৎসব অনুষ্ঠিত। বাংলাদেশকে ভিনদেশীদের মাঝে তুলে ধরলেন প্রবাসী কিশোরীরা। বাংলাদেশিদের প্রশংসায় ইতালীয়রা। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রে রিপোর্ট। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের স্টলে সাজানো রয়েছে নানা খাবার। বিভিন্ন দেশের নাগরিকরাও উপস্থিত ছিলেন ইতালির রোমে অনুষ্ঠিত এই খাদ্য উৎসবে। স্টল ঘুরে ঘুরে পছন্দের খাবার কিনে খেয়েছেন তারা। বাংলাদেশি খাবার এবং বাংলাদেশের শিশু কিশোরদের পরিবেশনায় দেশের শক্তিশালী সংস্কৃতির প্রশংসা করেন তারা। বাংলাদেশের একটি শক্তিশালী সংস্কৃতি রয়েছে, তাদের চমৎকার খাবার আমাদের ভালো লেগেছে। বিশেষ করে সমুচা, মাংস এবং রাইস খেয়ে আমি খুবই সন্তুষ্ট। ইতালি সহ বিদেশিদের মাঝে নিজ দেশের সংস্কৃতি তুলে ধরতে পেরে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরাও। ইতালিয়ান এবং বিভিন্ন দেশের মানুষরা এসে আমাদের খাবার টেস্ট করছে, তারা খুব প্রশংসা করেছে। ইতালিয়ান মাটিতে আমাদের বাঙালি সংস্কৃতিটা তুলে ধরেছে, এটার জন্য আমার খুবই ভালো লাগছে। বহুজাতিক এই খাদ্য উৎসব উপলক্ষে ইমিগ্রেশন নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল, যা দেখে উল্লাস প্রকাশ করেন সবাই। বহুজাতিক এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করে মুলাতি। 3 দিনব্যাপী আয়োজনটি রোববার শেষ হয়। সময় সংবাদ, ইতালি। এবারে খেলার খবর। সবকিছু ঠিক থাকলে বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে পারেন বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সিনিয়র সহ সভাপতি নাজমুল আবেদিন ফাহিম। ঢাকা বিভাগের জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আরেক প্রার্থী আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানের মনোনয়ন বাতিল ঘোষণা করায় পরিচালক হওয়ার পথে কোনো বাধা নেই তাদের, যদিও এ নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন ফুয়াদ। মঙ্গলবার আপিল গ্রহণ ও শুনানি শেষে নিষ্পত্তি হবে বিষয়টি। জমাকৃত 51 মনোনয়ন পত্রের মধ্যে 48টিকে বৈধ বলেছেন রিটার্নিং কর্মকর্তা। কদিন আগেই মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে আমিনুল ইসলাম বুলবুল আর জেলা ক্রীড়া সংস্থায় সাথীরা জাকির জেসির পরিবর্তে নাজমুল আবেদিন ফাহিমকে যুক্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রিকেট বোর্ড নির্বাচনে এই 2 হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি ঢাকা বিভাগ থেকে মনোনয়নপত্র জমা পড়ে আরও একটি। জামালপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক পদে লড়াইয়ে নাম লেখান আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, কিন্তু বাছাই শেষে জানানো হয় বাতিল হয়েছে তার মনোনয়নপত্র। 48টি মনোনয়নপত্র বৈধ বলে পেয়েছি। ঢাকা বিভাগের একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে, সেটা হচ্ছে জামালপুর ক্রীড়া সংস্থা SM আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। সমর্থনকারী কাউন্সিলর যিনি ওনাকে সমর্থন করেছেন তার ফর্মে যে প্রদত্ত স্বাক্ষর, মানে কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর, তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে। সেক্ষেত্রে বিসিবির বর্তমান সভাপতি বুলবুল ও সিনিয়র সহ সভাপতি ফাহিমের জন্য রাস্তা পরিষ্কার। ঢাকা বিভাগ থেকে বরাদ্দ 2টি পরিচালক পদ, তাই তাদের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হওয়াটা কেবল সময়ের ব্যাপার। যদিও হাল ছাড়তে নারাজ ফুয়াদ রেদওয়ান, মনোনয়নপত্র বাতিলের খবর শুনেই বোর্ডে ছুটে যান তিনি। দাবি, নমিনেশন পেপারে তার পক্ষের সমর্থকের স্বাক্ষরের বিষয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে জটিলতা তৈরি করা হয়েছে। আমি এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ওনারা বলছেন সমর্থনকারী স্বাক্ষর ফর্মের স্বাক্ষরের সাথে মিল নেই, কিন্তু ওনারা আমাদেরকে কোনো আচরণবিধি দেন নাই। আচরণবিধিতে পরিষ্কার উল্লেখ থাকতে হবে প্রস্তাবকারীকে, সমর্থনকারীকে তার ফর্মের স্বাক্ষরের সঙ্গে মিল রেখে স্বাক্ষর করতে হবে। মাসুদ রানা মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া কাউন্সিল আমাকে সমর্থন করেছেন। ওনার জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের সাথে আমার ফর্মের হুবহু স্বাক্ষর মিল রয়েছে। জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের উপরে তার কোনো স্বাক্ষর থাকতে পারে না। এখন সমর্থনকারী এসে বলে যে স্বাক্ষর ঠিক আছে আমার, তাহলে আপনার মনোনয়নপত্রটি বৈধ হিসেবে বিবেচিত হবে। 25 পরিচালক পদের জন্য 60টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে 51টি। এর মধ্য থেকে ফুয়াদ রেদওয়ান ছাড়াও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হোসেন ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 1 অক্টোবর। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।
বুলবুল ফারুক, তামিম ইকবালের একসঙ্গে বিসিবিতে কাজ করার সুযোগ দেখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সাবেক 3 অধিনায়কের ক্রিকেটে দেয়ার অনেক কিছুই আছে বলে মনে করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদের প্রতি কোনো ব্যক্তিগত আক্রোশ নেই উপদেষ্টার। ক্রিকেটের বৃহত্তর স্বার্থ ও প্রত্যাশার মতো কাজ না করাতেই তাকে সরানো হয়েছিল। যদিও বর্তমান সভাপতি বুলবুলের বেশ কিছু উদ্যোগের প্রশংসা করেছেন আসিফ মাহমুদ। বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। ক্রিকেট বোর্ড থেকে ফারুক আহমেদের বিদায়টা হয়েছিল বিব্রতকর, জমেছিল অভিযোগের পাহাড়। অনাস্থা জানান বোর্ড পরিচালকরা। ক্রীড়া পরিষদ প্রত্যাহার করে নেয় মনোনয়ন। কদিন আগেও বিসিবিতে ফারুক আহমেদের আবার ফেরাটা ছিল অনেকটা অলীক স্বপ্নের মতো, কিন্তু দেশের ক্রিকেটে শেষ বলে কিছুই নেই। আসন্ন বিসিবি নির্বাচনের দৃশ্যপটে হঠাৎ করে আবির্ভাব সাবেক সভাপতির। ক্রীড়া উপদেষ্টার সবুজ সংকেত পেয়ে নেমেছেন নির্বাচনের মাঠে। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, ভোট যুদ্ধ উতরে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ফারুক আহমেদ। আগে থেকেই মাঠে আছেন 2 হেভিওয়েট বুলবুল তামিম। পরবর্তী বোর্ডে দেখা যেতে পারে এই 3 জনকেই, যে বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়া উপদেষ্টা। আমি মনে করি যে ক্রিকেট বোর্ডটা প্রফেশনালি রান করা উচিত, এখানে আবেগ বা পার্সোনাল দিয়ে চিন্তা করা উচিত না। ফারুক ভাইও কিছু ক্ষেত্রে খুবই ভালো ওনার আছে, তো সবার তো ভালো খারাপের দিক আছে। যেমন তামিম ভাই কোনো একটা দিকে হয়তো ভালো করবেন, বুলবুল ভাই আবার অন্য কোনো একটা দিকে ভালো করবেন, ফারুক ভাই আবার অন্য কোনো একটা দিকে তার ভালো আছে। তো সবার ওই সক্ষমতা বা ওই অভিজ্ঞতা থেকে ওই পরামর্শগুলো আমাদের কাজে লাগানো উচিত বলে আমার জায়গা থেকে আমি মনে করি। অনেকেই মনে করেন ব্যক্তিগত আক্রোশ থেকে ফারুক আহমেদকে বিসিবি থেকে সরিয়েছেন উপদেষ্টা। সে বিষয়টাও স্পষ্ট করেছেন আসিফ মাহমুদ। ফারুক ভাইকে যখন প্রেসিডেন্ট করা হয় তখনও আমার মনে পড়ে যে আমি ইভেন প্লেয়ারদের থেকেও আমি মতামত নিয়েছিলাম, পরামর্শ নিয়েছিলাম যে কেমন হয়। আমি তাদের সামনে অপশনস রেখেছিলাম যে এই 4-5 জন আছে আমার আপনারা বলেন। ইভেন তামিম ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম, তামিম ভাই তখন ফারুক ভাইয়ের কথাই বলেছিলেন। ফারুক ভাইয়ের ক্রীড়া পরিষদের ডিরেক্টর হিসেবে যে নমিনেশনটা, এটা একটা পুনর্মূল্যায়ন আমরা করেছি যে আমরা কতটুকু কাজ করতে পারলাম না পারলাম। তার জায়গা থেকে এটা খুব প্রফেশনালি দেখা উচিত। এটা খুব পার্সোনাল কিছু না যে ফারুক ভাইয়ের সাথে আমার কোনো পার্সোনাল প্রবলেম বা এটা একটা প্রফেশনাল পরিবর্তন। সভাপতির দায়িত্ব নেয়ার 4 মাস পূরণ হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। এরই মধ্যে তার নানা উদ্যোগ ক্রিকেট মহলে কুড়িয়েছে প্রশংসা। ক্রিকেট কূটনীতিতেও দেখিয়েছেন মুনশিয়ানা। বর্তমান প্রেসিডেন্টের কাজে সন্তুষ্ট যুব ও ক্রীড়া উপদেষ্টা। উনি ক্রিকেটটাকে ভালো কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন যদি উনি আরো সুযোগ পান। মূলত তাকে আমাদের আনার পেছনে কারণটা ছিল যে আফগানিস্তানের ক্রিকেটটা সবাই বলে থাকে যে ওনার হাতে বিল্ড করা, এবং চায়নাতে উনি ক্রিকেট নিয়ে, ওনার এশিয়ান রিজিয়নে কাজ করার একটা অভিজ্ঞতা আছে। ক্রিকেট ডিপ্লোমেসিতেও এবং ইন্টারনাল ক্রিকেটও যেমন এই যে মিনি বিসিবি করার উদ্যোগটা, এটা হয় প্ল্যানটা অনেক আগে থেকে ছিল, 10 বছর আগে থেকে আমরা শুনতাম, কিন্তু কখনো তো এক্সিকিউশন পর্যায়ে আমরা হয় নাই। এক্সিকিউশন পর্যায়ে এখন যাচ্ছে। আমার মনে হয় এই কাজগুলোই বিসিবির জন্য প্রয়োজন। এই সময় একটা প্রফেশনাল বোর্ড করা এবং ওনার অভিজ্ঞতাটা কাজে লাগানো প্রয়োজন। এনএসসি থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন সাবেক নারী ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার সাথীরা জাকের জেসি। বিসিবির নারী ক্রিকেটে তাকে কাজে লাগানোর পরিকল্পনা ক্রীড়া পরিষদের। একজন নারীকে যদি বোর্ডের ডিরেক্টর করা যায়, যে অ্যাটলিস্ট উইমেন্সের দিকটা সে দেখলো, তো সেটা ভালো হতো। কিন্তু সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত সরকার। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। ভোটের প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টায় কিছু আন্তর্জাতিক মহল। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে ভারত। দাদাগিরি নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। নিউ ইয়র্কে মির্জা ফখরুল। এবং অবরোধ শিথিল হলেও থমথমে খাগড়াছড়ি। সহিংসতায় প্রতিবেশী দেশের ইন্ধন দেখছেন উপদেষ্টা। ষড়যন্ত্র রুখতে না পারলে জাতীয় নিরাপত্তা বিপন্নের শঙ্কা রাজনীতিকদের। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।